আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটি ব্লগ নিয়ে। আজকে আমরা চলে গিয়েছিলাম সোজা রাফসানদার ছোট ভাইয়ের জন্মদিনে। এই রাফসান কিন্তু ফুড ব্লগার রাফসান নয়, এটা হচ্ছে আমাদের বস বেবি রাফসান। আমরা জন্মদিনে বেশ আনন্দ করেছি। কি কি আনন্দ হয়েছে এখানে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। হয়েছে মজার মজার নানা রকম খাবারের ব্যবস্থা। আরও ছিল পদ্মা নদীতে ছোট্ট একটা ভ্রমণ। আমার আনন্দের মুহূর্তগুলোই আজ আপনাদের সাথে শেয়ার করব। রাফসানের জন্মদিন ছিল 1 মে। সেদিন ছিল সরকারি ছুটি। তার ঠিক আগের দিন রাতে আমি ওর জন্য একটা কেক বানিয়েছি। রাফসানের বাবা ঠিক 1 সপ্তাহ আগে আমার কাছে একটা কেকের অর্ডার দিয়েছিল। আমি ডিজাইন সম্বন্ধে জানতে চাইলে সে বলল আমার যেমন খুশি তেমনই একটা ডিজাইন যেন করে দেই। রাফসান হচ্ছে আমার ভাতিজা, মানে আমার ভাইয়ের ছেলে। ওর জন্য আমি কেকটা আজকে তৈরি করছি। পুরো কেকের ভিডিওটি দেওয়া পসিবল হয়নি, তাই ছোট ছোট কিছু ক্লিপ এখানে আমি অ্যাড করে দিলাম। এখানে আমি একটা চকলেট কেক করেছিলাম, এডিবল ফটো দিয়ে সেটাকে ডেকোরেশন করেছিলাম। এটা ছিল 18 পাউন্ডের একটা কেক। কেক তো বানিয়েছি, এখন নেওয়া নিয়ে হয়েছে মুশকিল। আমি একটা উবার কল করে সোজা চলে গিয়েছিলাম মাওয়া ঘাটে, কারণ রাফসানের বার্থডে অনুষ্ঠানটা মাওয়া ঘাটেই হতে যাচ্ছে। এই তো আমরা চলে এসেছি ইলিশ ভোজ রেস্তোরাঁতে। এখানেই হবে আজকে রাফসানের জন্মদিনের অনুষ্ঠান। কেকটা রেখে আমরা চলে এসেছিলাম নদীর পাড়ে কিছু ভালো সময় কাটানোর জন্য। আমরা একটু তাড়াতাড়ি চলে যাওয়াতে তখন তেমন গেস্টও আসেনি, তাই ভাবলাম আমরা নদীতে ছোট্ট একটা ট্যুর দিয়ে আসি। তখন আমরা একটা ট্রলার ভাড়া করে উঠে গেলাম। মে মাসের 1 তারিখের দিকেও কিন্তু ভীষণ গরম ছিল, তখনও মানুষ গরমে দিশেহারা। অনেকেই দেখছি নদীর পাড়ে নেমে গোসল করছে। পরিবেশটা এত ভালো লাগছে, আমারও ইচ্ছে করছিল আমি নদীতে নেমে পা ভিজাই, কিন্তু সাঁতার জানি না বলে আমি কখনোই এই সাহসটা করি না। এখানে কিছু মাদ্রাসার স্টুডেন্টরা নেমে বেশ ভালোই মজা করছিল। তখন ওরা বলছিল আমাদের ভিডিও করবেন না প্লিজ, আমাদের মাদ্রাসার টিচারটা দেখতে পারলে আমাদের ভীষণ বকবে। আমরা না বলেই এখানে চলে এসেছি। ওদের সাথে কিছুক্ষণ আমরা দুষ্টুমি করছিলাম সেখানে বসে, আর পরিবেশটা উপভোগ করছিলাম। নদীর বাতাস এত বেশি ঠান্ডা ছিল, মুহূর্তেই আমাদের গরম অনুভূতিটা চলে গেল। বেশ ভালো লাগছিল তখন সেখানে। সময়টা ছিল তখন বিকেলের একদম শেষ ভাগ, সূর্য ডুবছে বলে। আকাশের রংটা এত ভালো লাগছিল, মনে হচ্ছিল ক্যানভাসে আঁকা কোনো ছবি। আমি আর আপনাদের ভাইয়া সময় পেলেই আমরা মাঝে মাঝে মাওয়া চলে যাই, কারণ আমাদের এখানকার পরিবেশটা খুবই ভালো লাগে। আর মাওয়ার এক্সপ্রেস রোডটা হওয়াতে আপনাদের ভাইয়া এখানে বাইক রাইড করে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। আর সেই দিন নদীতে এত বেশি ঢেউ ছিল যে ঢেউয়ের পানি ছিটে ছিটে আমাদের গায়ের উপর চলে আসছিল। এখানকার ট্রলারগুলো ভাড়া করলে ওরা জাস্ট এখান থেকে যেয়ে পদ্মা ব্রিজের নিচ দিয়ে ঘুরে আবার চলে আসে। এর আগেও আমরা একবার ট্রলারে উঠেছিলাম, সেখানে আমাদের আধা ঘন্টার মতো সময় লেগেছিল। কিন্তু সেই দিন এত বেশি স্রোত ছিল, এত বেশি ঢেউ ছিল, জানি না মাঝি কেন আমাদের অনেক দূর দিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছে। আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গিয়েছিল নদীতে আমাদের আগের ঘাটে ফিরে আসতে। তবে ডে লং ট্যুরের জন্য আমার মনে হয় মাওয়া ঘাটটা একটা বেস্ট প্লেস। আমাদের ঢাকার মধ্যে তো ঘুরে ফিরে বেড়ানোর তেমন কোনো জায়গা নেই, তবে চাইলে আপনারা একদিনের জন্য চলে যেতে পারেন মাওয়া ঘাটে। এখানে ঘুরে মনটাও শান্তি হয়ে যায়, আছে খাওয়ারও ভালো সুব্যবস্থা। এখানে অনেক ভালো ভালো কিছু রেস্টুরেন্ট হয়েছে, যেখানে চাইলে আপনারা কিছু সময় বিশ্রামও নিতে পারেন। তবে এইসব ট্রলারে ওঠার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। খুব বেশি এক্সাইটেড হয়ে এখানে হুড়োহুড়ি করা যাবে না। এইভাবে কিন্তু অনেক সময় অনেক ট্রলার ডুবে অনেকেই মারা যায়। এই জন্য আমার মাঝে মাঝে এইসব ট্রলারে উঠতে ভয়ও লাগে, আবার বেশ ভালোও লাগে। এই জন্য আমি বেশ কয়েকবারই এই ট্রলারে ওঠার এক্সপিরিয়েন্স নিয়েছি। এই তো এখানে মাছ ধরার বিভিন্ন নৌকা, ছেলেটা এখানে নেমে মাছ ধরছিল। এই দৃশ্যটাও খুব ভালো লাগছিল আমার কাছে, আমি বেশ উপভোগ করছিলাম। এই তো সূর্যটা প্রায় ডুবে গেছে। আমরা আসলে এই সময়টাতে আসাতে দিনেরও একটা ভিউ পেয়েছি, সন্ধ্যা রাতেরও একটা ভিউ পেয়েছি। খুবই অসাধারণ লেগেছে। ভিতরে ভয় তো কাজ করছেই, যেই পরিমাণ ঢেউ ছিল নদীতে, অনেক বেশি ভয় লেগেছে। এই তো আমরা চলে এসেছি ঘাটের পাড়ে।
ঘাটের পাড়ে এখন এরকম অনেক স্ট্রিট ফুড আছে। এখানে আছে কাবাবের দোকান, চটপটির দোকান, ফুচকার দোকান, আইসক্রিম, বিভিন্ন রকমের আচার, বাচ্চাদের খেলনা, অনেক কিছু এখানে পাওয়া যায়। আর মালাই চায়ের কথা কি আর বলবো, ওইখানে গেলে তো আপনাদের ভাইয়া মালাই চা ছাড়া আসবেই না। এইবার কিন্তু আমাদের এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল। মাওয়া ঘাটে ঘোরাও হয়ে গেল, রাফসানের জন্মদিনের অনুষ্ঠানেও অংশগ্রহণ করা গেল। চলে এসেছি আমরা আবার ইলিশ ভোজ রেস্তোরাঁতে। আপনার ভাইয়ার সাথে যখনই আমরা মাওয়াতে যাই, আমরা সবসময় ইলিশ ভোজ রেস্তোরাঁতেই খাই। এই রেস্তোরাঁর খাবারের মান আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। ঘাটপাড়েও অনেক রেস্তোরাঁ আছে, বাট সেগুলো মানসম্মত মনে হয় না, ধুলাবালি খোলামেলা জায়গা। আর ইলিশ ভোজ রেস্তোরাঁটা আসলে অনেক বড় স্পেস নিয়ে করা। আমি আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি। এখানে তারা একটু আউটসাইডেও বসার জায়গা করেছে। এখানে একটা ক্যাফে আছে, এখানে চাইলে বিভিন্ন রকমের ড্রিঙ্কস খাওয়া যায়, লাচ্ছি, ফালুদা সব কিছু পাওয়া যায়। আর এখানে আজকে রাফসানের বাবা একটা ড্রিঙ্কসের ব্যবস্থা করেছে, আমপুদিনার শরবত। এটা ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে সবাইকে দিচ্ছে। খোলামেলা পরিবেশ, নিচে মাটি আছে। অনেকে ঢাকা থেকে যায় একটু খোলামেলা পরিবেশে, একটু খালি পায়ে মাটিতে হাঁটার যে মজা, এটা আসলে এখন আমরা ঢাকাবাসীরা ফিলই করতে পারি না। এই রেস্তোরাঁতে দুইটা কক্ষ আছে, শীততাপ নিয়ন্ত্রিত। চাইলে আপনারা ভিতরে বসেও খাবার খেতে পারেন, বিভিন্ন রকমের অনুষ্ঠান করতে পারেন, ছোটোখাটো বিয়ের অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান সব কিছুই এখানে করা যায়। এখানে ডিজের একটা সেট আপ দেওয়া হয়েছে, একটু পরে এখানে ডিজের গান বাজবে। এখানে বাচ্চারাও খুব মজা করছে, বড়রা তো গল্পে মেতে আছে। আমাদের ভীষণ গরম লাগছিল, তাই আমরা একটা লাচ্ছি অর্ডার করলাম। এখানে খেয়ে দেখি তাদের লাচ্ছির টেস্টটা কেমন। ইলিশ ভোজ রেস্তোরাঁর বাইরের এই সেট আপটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি দিনের বেলা খেয়াল করিনি, খেয়াল করলে আপনাদের দিনের বেলা একটু দেখাতে পারতাম। এখানে বেশ কিছু গাছপালা লাগানো আছে কিছু দোলনা, চাইলে বাচ্চারা এখানে দোলনের দোল খেতে পারে। আর রাতের পরিবেশটা আবার অন্যরকম, এখানে বিভিন্ন রকমের লাইটিং করা হয়েছে, এখন আবার আরেক রকম লাগছে। আমাদের লাচ্ছি চলে এসেছে, লাচ্ছি টেস্টটাও বেশ ভালো ছিল। এখানে ডিজে শুরু হয়ে গেছে, বাচ্চাদের নাচানাচিও শুরু হয়ে গেছে, সবাই বেশ মজা করছে এখানে। আসলে আত্মীয় স্বজন সবাই একসাথে হলে এই ধরনের প্রোগ্রামগুলো আসলে বেশ ভালো লাগে। এখানে এই বাবুটার নাচ চোখে পড়ার মতো, সবাই যে যার মতো করে নাচছে, ও নাচছে ওর মতো, ও কারোর দিকে তাকাচ্ছেও না, কারোর দিকে খেয়ালও পড়ছে না, ও শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। ওর নাচটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আমি অনেকক্ষণ ধরে ওকেই ভিডিও করছিলাম। ওকে এত বেশি কিউট লাগছিল নাচার সময়, ওকে দেখে কেন জানি আমার ছোটোবেলায় খুব ফিরে যেতে ইচ্ছে করছিল। আসলে এই বয়সটাই সবচাইতে বেস্ট, নাই কোনো টেনশন, নাই কোনো চিন্তা, পড়াশোনার ঝামেলা নাই, সংসারের ঝামেলা নাই, শুধু নিজেকে নিয়ে থাকো। মানে আসলে ভাবতেই ভালো লাগে, আমি সুযোগ পেলে আবার আমার এই বয়সটাতে ফিরে যেতাম। ছোটোবেলায় আমার এক মামার বিয়েতে আমি নেচেছিলাম। তো আগে তো ভিডিও ক্যাসেট ছিল, তো যখনই আমার নাচের সেই সিনটা আসতো, আমি লজ্জায় চোখ বন্ধ করে রাখতাম, আমি কখনোই সেই সিনটা আর দেখতাম না। এখন ওকে দেখে আমার সেই ছোটোবেলার ভিডিওটার কথা খুব বেশি মনে পড়ছে। অনেক নাচানাচি হয়েছে, এখন কেক কাটার পালা। এখন হচ্ছে আমার টেনশন শুরু হয়েছে, এতগুলো লোকের আয়োজন, এতগুলো লোক কেক খাবে, কি জানি কেমন হয়েছে, টেস্ট কেমন হয়েছে, এটার একটা ফিডব্যাক নিব। সব কিছু মিলে ভালো একটা টেনশন কাজ করছিল ভিতরে। এখানে সবাই চলে এসেছে কেকের সাথে, বাচ্চার সাথে ছবি তোলার জন্য। রাফসান, রাফা সবাই চলে এসেছে। খালুজানের কুলে বসে রাফসান এখন কেক কাটবে। রাফসান কেক কাটার কিছুই বুঝতে পারছে না, ও শুধু ঘুরে ঘুরে সবাইকে দেখছে কি হচ্ছে ওর সাথে। কেক খাওয়ার পরে আলহামদুলিল্লাহ সবার ফিডব্যাক ভালো ছিল, শুনে আমারও ভালো লেগেছে। আমাদের জন্য আয়োজন ছিল কাচ্চি, রায়তা, সালাদ, ছিল দইটা অনেক বেশি মজা ছিল, কাচ্চিটাও অনেক বেশি মজা ছিল। সবাই খাওয়া দাওয়া শেষ করে আবার শুরু করেছে নাচানাচি। বাবা, এই গরমে সবার এনার্জি আছে বলতে হবে। তো এই প্রোগ্রাম চললো রাত 1টা পর্যন্ত। তারপরে 1টার সময় আমরা আবার ঢাকায় ব্যাক করব। আমি তো যাওয়ার সময় উবারে গিয়েছিলাম, আপনাদের ভাইয়া বাইক নিয়ে গিয়েছিল, আমাদের ফেরার সময় কাজে লাগবে ভেবে। আমরা রাত 1টার সময় মাওয়া থেকে রওনা হয়েছিলাম, সেখান থেকে আমাদের বাসায় ফিরতে প্রায় রাত 2টো বেজে গিয়েছিল। ঘোরাফেরা, খাওয়া দাওয়া, নাচানাচি সব কিছু মিলিয়ে খুব দারুণ একটা সময় উপভোগ করেছি। তাই ভাবলাম এই ভালো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমাদের ভিডিওটি কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।